প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো এখানে বলছে যে 1050 টাকার 8% নিচের কোনটি? তোমার টাকার 1050 টাকার 8% জাস্ট এইরকম বললে কি করবা? 1050 লিখবা, গুণ দিবা কত? 8%, শেষ। ঠিক আছে, এখন একটু হিসাব করলেই তোমার বেরিয়ে পড়বে। মানে যে সংখ্যাটা থাকবে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে ওই পার্সেন্টেন্সের লিখবা 8%, জাস্ট লিখবা 1050 গুণ পার্সেন্ট তোলার নিয়ম, নিচে 100 দিয়ে ভাগ, পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে দিলাম ভাগ। এখন তুমি যদি এই 1050-এর সাথে 8 গুণ করবা, ক্যালকুলেটর ইউজ করতে যাই তোমাদের, যেহেতু 1050-এর সাথে 8 গুণ করে তার 100 দিয়ে ভাগ করবা, তাহলে মান আসবে 84। ঠিক আছে, খুব ইজি কিন্তু। ঠিক আছে, মানে যেটা থাকবো জাস্ট গুণ করবো এই দুইটা, তাই হয়ে যাবে। 1050 টাকার 8%, মানে টাকার মানে কি? গুণ, গুণ বোঝায়। তাহলে 1050 গুণ হইলো 8%, হিসাব করলেই মান আসবে কত? 84। তাহলে উত্তর হবে যে ঘ নাম্বারটা 84। ঠিক আছে, তোমরা যারা বেসিক থেকে একদম পড়তে চাও, মানে প্রতিটা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে চাও, তারা আমার কোর্সে যুক্ত হইতে পারো। আমি কোর্সের ক্লাসগুলো তোমাদেরকে একটু দেখাই। যে এই যে কোর্সের যে ক্লাস, যে ক্লাস 8-এর গণিত যে কোর্সের যে ক্লাস, তুমি একটু চিন্তা করো, এই যে প্যাটার্ন, এই যে প্যাটার্ন অধ্যায়টা, ঠিক আছে, প্যাটার্ন অধ্যায়টা কিন্তু ভাইয়া 6 ঘন্টা পড়াইছে। এখন তুমি চিন্তা করো যে এই 6 ঘন্টা আমি কি পড়াইছি এইখানে, এই যে ক্লাসগুলা, ঠিক আছে, এই যে ক্লাসগুলা ভাইয়া যে করাইছি, যে প্যাটার্নের যে ক্লাসগুলা করাইছি, তুমি এখন একটু চিন্তা করো যে এইখানে ভাইয়া যে ক্লাসগুলা করাইছি, যে 6 ঘন্টার যে ক্লাসগুলা, তোমার এই প্যাটার্ন অধ্যায়টাই যে 6 ঘন্টার মতো পড়াইছি, এই 6 ঘন্টার ক্লাসটা তুমি যদি দেখো, একদম তুমি, আমার মনে হয় তুমি অন্য কাউকে পড়াইতে পারবা আবার, বুঝছো? এই প্যাটার্ন অধ্যায়টা 6 ঘন্টা পড়াইছি। এইভাবে তোমার প্রতিটা অধ্যায় কিন্তু ভাইয়া একদম একদম বেসিক থেকে কোর্সের গ্রুপে কিন্তু ভাইয়া পড়াচ্ছি। সো তোমরা কিন্তু যে কোনো সময় 2026 সালের যে কোনো সময় তুমি এই কোর্সটা করতে পারবা। তোমার পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসে, তোমার সৃজনশীল আকারে কিন্তু প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন আসে, তোমার MCQ আসে। কোর্সে কিন্তু ভাইয়া সব কিছু, মানে A to Z ভাইয়া পড়াবো। ঠিক আছে, সো তুমি কিন্তু কোর্সে সব কিছু পাওয়া যাবা। এই যে অলরেডি কিন্তু প্যাটার্ন অধ্যায়টা একদম কমপ্লিট করে দিছি ভাইয়া। যারা ভর্তি হবা এই ভিডিওগুলো দেখতে পারবা, সারা বছরের যে কোনো সময় ভর্তি হতে পারবা, আপলোডকৃত ক্লাস। ঠিক আছে, তারপরে এই যেমন মুনাফা অধ্যায়টা পর্ব 1, এইটা তোমার একটা পর্ব। এই যে ক্লাসটা দেখো তো কয় ঘন্টা? 3 ঘন্টা 11 মিনিট। এখন তুমি চিন্তা করো যে 3 ঘন্টা 11 মিনিটে ভাই কি পড়াইলাম। এখন এই ক্লাসগুলো যদি তুমি দেখো, তুমি কিন্তু গণিতে সেরা একটা প্রস্তুতি নিতে পারবা। মাত্র 510 টাকা কোর্সের মূল্য, মাত্র 510 টাকা। তুমি 510 টাকা দা সবগুলা ক্লাস করতে পারবা, আর কোনো টাকা দিতে হবে না। অনেকেই জিজ্ঞাসা করে ভাই প্রতি মাসে মাসে কি টাকা দিতে হবে? না, আর কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, সো 510 টাকা যারা ভর্তি হইতে চাও, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, 01877374000। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। আর পরে 2 নং বলছে যে টাকায় 5টি দরে, টাকায় মানে কি? 1 টাকায়, 1 টাকায় 5টি দরে ক্রয় করে, এর মানে 1 টাকায় 5টা কইরা কিনে। 4টি দরে বিক্রয় করলে মানে 1 টাকায় 5টা কিনে, কোন একটা জিনিস 1 টাকায় কিনে 5টা, কিন্তু বিক্রি করে 1 টাকায় 4টা। তার মানে বুঝতে পারতেছি যে লাভ হবে, যেহেতু 5টা কিনতেছে বেশি, ওই একই পরিমাণ টাকায় বিক্রি করতেছে 4টা, মানে 1 টাকায় বিক্রি করতেছে 4টা। বুঝছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন দেখো 2 নং অঙ্কটা, তার মানে আমরা কিভাবে সাজাতে পারি? টাকায় 5টি কিনে, তার মানে 5 টাকায় কয়টা কিনে? দেখো আগে ক্রয় মূল্য বের করব, একটার ক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য বের করব। দেখো 5টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে অতএব একটির ক্রয় মূল্য কত হবে? একটির ক্রয় মূল্য, 5টার ক্রয় মূল্য 1 হইলে একটির ক্রয় মূল্য আরো কম হবে, তার মানে 1/5 এত টাকা। আচ্ছা, আমরা একটার ক্রয় মূল্যটা পাইলাম। আবার আমরা দেখবো যে বিক্রয় মূল্য, আমরা 4টি বেচে কিন্তু 1 টাকা, 4টির বিক্রয় মূল্য 1 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য 1/4 এত টাকা। তার মানে তো
লাভ হবে। তাহলে লাভ কি, লাভ বের করার সিস্টেমটা কি দেখো। আর আমরা জানি যে লব যদি একই হয়, উপরেও এক উপরেও এখানেও, তার মানে কোনটা বড়, মানে 1/5 আর 1 কত আছে 4। বিক্রয় মূল্য বেশ বড় নাকি ক্রয় মূল্যটা বড়, একটু চিন্তা করো। তোমার লব কিন্তু লব একই হইলে যেইটার হর বড় ওই সংখ্যাটাই কি ছোট। ওকে, তার মানে 1/5 হইলে ছোট, মানে ক্রয় মূল্য কি কম, বিক্রয় মূল্য কি বেশি, 1/4 এটা বেশি। তার মানে লাভ মানে কি, লাভের সিস্টেম হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা আমরা হিসাব করলে মান আসবে, লসাগু নেবে এরকম ভগ্নাংশ থেকে লসাগু নিতে হয়। 4 আর 5 এর লসাগু 20। পর উপরে কিভাবে লিখতে হয়, উপরের সিস্টেমটা হলো এই হর দিয়ে এই লসাগুকে ভাগ, মানে 4 দ্বারা 20 কে ভাগ করবা, ভাগ করলে উত্তর আসবে কত 5। ওই 5 এর সাথে লব গুণ, মানে উপরের কত আছে 1 গুণ হবে। তার মানে 4 দিয়ে 20 রে ভাগ, ভাগ করলে ভাগফল আসবে 5। 5 এর সাথে 1 গুণ করলে হবে 5 বিয়োগ, আবার এই 5 দিয়ে 20 কে ভাগ, মান আসবে 4। 4 এর সাথে 1 গুণ করলে হবে 4। তার মানে এটার মান আসবে কত 1/20। তার মানে লাভ হইতেছে কত 1/20। মানে এটা কয়টার জন্য লাভ, একটার জন্য, একটার জন্য লাভ কত 1/20। তার মানে আমরা এখানে একটা হিসাব করি, তার মানে এটা কয় টাকায় লাভ হইলো একটু চিন্তা করো। একটার ক্রয় মূল্য কত ছিল 1/5, ঠিক আছে। তার মানে এটা একটার জন্য কিন্তু এত টাকা লাভ। কারণ আমরা দেখো একটার বিক্রয় মূল্য থেকে একটার ক্রয় মূল্যটা বিয়োগ করছি, তার মানে একটাই কি পরিমাণ লাভ হয়, এই পরিমাণ লাভ হয় 1/20, এই পরিমাণ লাভ হয়। তা এইটার ক্রয় মূল্য কয় টাকা ছিল দেখো, একটির ক্রয় মূল্য ছিল 1/5 এত টাকা। তার মানে 1/5 টাকায় লাভ হইল তোমার কয় টাকা, 1/5 টাকায় লাভ হইলে এত 1/20 এত টাকা। তো 1 টাকায় লাভ 1/20 ইন্টু, এটা কিন্তু উপরে উঠবে, এরকম ভগ্নাংশ থাকলে এটা কিন্তু এখানে এসে উল্টে যায়, 5 উপরে 1 আছে। অতএব যেহেতু বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে 100 টাকায় লাভ এত। এখানে যা আছে তাই লিখবা, 1/20 ইন্টু 5 নিচে 1। জাস্ট কি করবা, এই 100 কি করবা গুণ করে দিবা। তাহলে এটা হিসাব করলে 1 1 কাটা, এই 20 কে 20 দা ভাগ করলে 1, 100 কে 20 দা ভাগ করলে 5, পরে 5 আর 5 গুণ করলে 25। যেহেতু শতকরা তার মানে এটা 25%, লাভ হইলো কত 25%, ঠিক আছে। 3 নং বলছে দেখো 10% হার মুনাফায় 200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে সরল মুনাফা 60 টাকা। এখানে কিন্তু বলছে নিচের কোনটি সঠিক, তার মানে 1 নাম্বার সঠিক কিনা, সরল মুনাফা 60 টাকা। এটা আমরা আগে বের করি, এইখান থেকে আমরা সরল মুনাফাটা বের করে দেখি 60 টাকা হয় কিনা। 60 টাকা হইলে সঠিক, 1 নাম্বার অপশনটা আমরা চেক করি। দেখো সরল মুনাফার সূত্র কি, আই সমান PRN, মানে আয়ের মানটাই আমাদের বের করতে হবে। পি কি আসল কত, এই যে 200 টাকার বলছে, 200 টাকা হইলো আসল, আর হইল 10% মুনাফার হার, টু এন কি, এন হলো সময় কত 3। তাহলে 200 পার্সেন্ট তোলার নিয়ম হলো 100 দ্বারা ভাগ 3। জাস্ট তুমি যদি এটা হিসাব করো তাহলে 200 কে 100 দিয়ে ভাগ করলে হয় 1, 100 কে 100 দিয়ে ভাগ করলে হয় 1, 200 কে 100 দিয়ে ভাগ করলে হয় কত 2, তারপরে 2 আর 10 গুণ করলে হয় 20, 20 আর 3 গুণ করলে হয় 60। তার মানে এটা কিন্তু সঠিক, আয়ের মানটা আমরা 60 পাইলাম। প্রশ্নেও বলছে যে সরল মুনাফা 60 টাকা, তার মানে এটা সঠিক। 2 নং অপশনে বলছে চক্রবৃদ্ধি মুনাফায় স্ববৃদ্ধি মূলধন 266 টাকা, এটা দেখি সঠিক কিনা। স্ববৃদ্ধি মূলধন বলতে বোঝাই হলো চক্রবৃদ্ধি মূলধন, মানে সি এর মানটাকেই বোঝানো হইতেছে। সি এর মান বের করার নিয়ম হলো P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N, এটা হলো সূত্র। P কত 200 মানে আসল, আর কত 10%, 10% মানে কত 0.1,
আর এন এর মান কত 3। এটা যদি তুমি হিসাব করো তাহলে মান আসবে 266.2। ঠিক আছে, হিসাব করতেই পারবা যে একের সাথে 0.1 গুণ যোগ দিয়া এর পাওয়ার 3 দিয়ে দেখবা কত আসে, তার দিয়ে 200 দিবা গুণ। ক্যালকুলেটর ইউজ করতে হয় তোমাদের, সমস্যা নেই। তো মান আসবে এটা, কিন্তু অপশন দেওয়া আছে 266, এই জন্য এটা ভুল বলছে। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হয়। চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে 66 আর সরল মুনাফা দেওয়া আছে হইল কত 60। তার মানে 66 থেকে 60 বিয়োগ করলে 6ই হয়, তার মানে এটা সঠিক। 1 আর 3 সঠিক। উত্তর হলো খ নংটা 1 ও 3। যে জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। বলছে দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল বের করতে বলছে 4 নঙে। মুনাফা আসলের সূত্র তো জানোই। মুনাফা আসল সূত্র হইল, আমি লিখতেছি, মুনাফা আসল এটার সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর এন। এটা হলো মুনাফা আসল বের করার যে সূত্রটা। পি কত দেওয়া আছে 2000 প্লাস আর কত 10% মানে হলো 0.1। এন কত গুণ এন হলো, যেহেতু বলছে দ্বিতীয়, এন হলো 2। একটু যদি হিসাব করো তাহলে 0.1 এর সাথে আগে 2 কি করবা, গুণ দিবা, কারণ আগে গুণের কাজ করতে হয়। 0.1 এর সাথে 2 গুণ দিয়ে তার লগে 1 যোগ দিবা, যে মান আসবে তার 2000 দিয়ে দিবা গুণ, মান আসবে 2400। একবার যে মান আসবে 2400 টাকা। এটাই হলো উত্তর, এই 2400 টাকা। ক নাম্বারটা সঠিক। সো তারপরে বলছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। চক্রবৃদ্ধি মূলধনের তো আমরা সূত্র জানি, ওই সূত্রটা এখানে লিখবা। এটা 5 নং, সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা সূত্র। পি কত 2000 মানে আসল, 1 প্লাস আর কত 0.1 আর এরপর এন, এন মানে কত 1 বছর, 1 না লিখলেও হয়, 1 আর লেখার প্রয়োজন নেই। তাহলে 0.1 এর সাথে 1 যোগ দিবা, 1 যোগ দিয়ে যে মান আসবো তো এটা 2000 ইন্টু তো এইটুকের মান আসবে হলো তোমার 0.1 মানে 1.1। তাহলে এইটার সাথে 1.1 গুণ দিলে তোমার মানটা চলে আসবে 2200। কত আসবে 2200। এটাই হলো উত্তর, এই গ নাম্বারটা। সৃজনশীল প্রশ্ন 6 নং বলছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন, মানে এখানে মূলধনটা দেয়া নাই, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা, মানে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে কিন্তু মূলধনটা দেওয়া নাই। বলছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ায় কত 19,500, এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে 20,280 টাকা হলো। ঠিক আছে, এটা হলো উদ্দীপক। এখন ক নাম্বার বলছে মুনাফা নির্ণয় সূত্র। জাস্ট মুনাফা নির্ণয় সূত্রটা লিখে দিবা, যে আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। এখন কোনটার কি পরিচয় এগুলা লিখে দিবা, যেখানে পি দিয়ে বোঝায় হইল আসল, আর দিয়ে বোঝায় মুনাফার হার, আর সমান মুনাফার হার, আর এন দিয়ে কি বোঝায় সময়। এটাই হলো কি ক নংয়ের সমাধান। এরপরে খ নংটা, খ নং এই পাশে করি। দেখো খ নং বলছে মূলধন নির্ণয় করো। মূলধন মানে পি এর মানটা বের করতে হবে। এখানে আসলও দেওয়া নাই, মুনাফার হারও দেওয়া নাই, ওই দুইটা আমরা ধইরা নিব। তাহলে লিখতে পারি যে মনে করি মূলধন পি টাকা ও মুনাফা
মুনাফার হার r%, এটা আমরা দিলাম, কারণ মুনাফার হারের একক r%, মূলধনের একক হইল টাকা, কিন্তু তো পার্সেন্ট ধরে নিলাম। তার মানে তুমি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এটা হলো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এন এর মান হবে 1, যেহেতু 1 বছরান্তে, এটা আমরা জানি। আবার বা দেখো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের মান দেওয়া আছে, প্রশ্নে কত দেওয়া আছে? 19,500। তার আমরা এইটুকের পরিবর্তে লিখতে পারি 19,500, এখানে তাহলে যা আছে তাই, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। তাহলে এটা আমরা দিলাম 1 নং সমীকরণ। আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত হবে? 2 হবে, কারণ এনে 2 বছরান্তে। তার মানে এটা মূলধন বের করার যে সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এন এর যায় কি সময়টা 2 বছর, এই জন্য এখানে 2 লেখা হয়েছে। বা এইটুকের মান কত? 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে প্রশ্নে? দেওয়া আছে 20,280, 20,280। আর এখানে যা আছে তাই, পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার। এটা দিব কয় নং? 2 নং। এটা 2 নং সমীকরণ দেওয়ার পর এখন কাজ হইল 1 নং সমীকরণকে বর্গ করে 2 দ্বারা, 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব আমরা, ভাগ করে পাই। দেখো ভাগ করে কি পাই? 1 নং সমীকরণ বর্গ করে। আচ্ছা 1 নং সমীকরণকে যদি বর্গ করি, তাহলে বর্গ করলে দেখো তাহলে এইরকম হবে 19,500, এটার উপর স্কয়ার। আবার যেহেতু ভাগ করবো কত দিয়ে? 2 দিয়া, তার মানে নিচে লিখতে হবে, এইটা তার বর্গ করি নাই, 280। এই পাশে 1 নং এর এটার উপর বর্গ দিতে হবে, তার মানে পি স্কয়ার ইন্টু 1 প্লাস আর স্কয়ার, নিচে আসছে পি ইন্টু প্লাস আর। এখন দেখো এই বাক্সিনের উপরে যা আছে সবকিছু 1 নং এর কিন্তু, আর নিচে হইল 2 নং এর। 1 নংটা আমরা বর্গ করছি দেখে 1 নং এর উপরে যে বর্গ দিছি, এইখানে বর্গ, এই যে এইখানে বর্গ, ঠিক আছে? তার মানে 1 নংকে বর্গ হইরা আবার 2 দিয়ে ভাগ করছি, এই জন্য এই যে এই 20,280, এটা কিন্তু 2 নং সমীকরণের একটা অংশ। এই যে সমীকরণের এই পাশের অংশটা এখানে, আর এই পাশের অংশটা এই যে নিচে, ঠিক আছে? পরে এখন যদি হিসাব করো, এটার উপর স্কয়ারের মানে এটা 2টা গুণ করতে হবে, মানে 19,500 গুণ 19,500, এটা 2বার গুণ করতে হবে, মানে একই জিনিস 2বার গুণ করতে হবে। গুণ করলে তোমার মান আসবে 3,8,0,2,5,0,0,0,0, 4টা 0, আর নিচে যা আছে তাই 20,280। আর এই পাশে তোমার 1 প্লাস আর স্কয়ার, 1 প্লাস আর স্কয়ার কাটা, মানে উপরে এটার সাথে নিচের এটা কাটা, উপরে 2টা পি, নিচে একটা পি, নিচের একটা পি, উপরে একটা পি কাটা গেলে এখানে একটা পি থাকে, এই পি। এখানে তোমরা সোজাভাবে লিখবো, তার মানে পি সমান, তুমি এটাকে এটা দিয়ে ভাগ যদি করো, মান আসবে 18,750, 18,750, এই হলো পি এর মান। অতএব
চক্র বৃদ্ধি মূলধন 18,750 টাকা। এটা হলো খ নং। গ নাম্বার বলছে একই হারে উক্ত মূলধনের জন্য, মানে আমরা উক্ত মূলধনটা কিন্তু এইখান থেকে বের করছি খ নাম্বারে, এটা লিখবো। ওই মূলধনের জন্য 3 বছর পর, মানে সময়টা দেওয়া আছে প্রশ্নেই, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তোমার চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করলে ওইটাই পার্থক্য, ওইটাকে বলা হয় পার্থক্য। তার মানে এটা দেখো কিভাবে সমাধান করি। তাহলে খ থেকে যেগুলো পাইছি ওগুলো লিখবো। খ অংশ হতে, খ অংশ লিখতে পারো, খ হতে পাই এটাও লিখতে পারো। অংশ না লিখে আমরা লিখবো খ হতে পাই। দেখো খ থেকে কি পাই, মূলধন পি সমান আমরা 18,750 কত টাকা পাইছি, 18,750। আর খ হতে পাই, এবং খ হতে পাই মূলধন এত, এবং আর কি পাইছি, এবং আমরা পাইছি পি ইন্টু 1 প্লাস আর, এই অংশ সমান আমরা পাই হলো 19,500। কিভাবে তুমি দেখো, আমরা যে খননটা যে করাইছিলাম ওইটা কিন্তু তোমার এই পি ইন্টু 1 প্লাস আর এটা সমান কিন্তু 19,500 কিন্তু আমরা পাইছি, কিন্তু সমীকরণ একে দেখো বলা যে 19,500 সমান পি ইন্টু 1 প্লাস আর ছিল, ওইটার একটু উল্টে রেখেছি আর কি। এটা আমরা পাইছি, কারণ কেন লিখলাম, কারণ এখানে আর এর মানটা বের করবো। তাহলে দেখো পি গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, তার মানে 1 প্লাস আর সমান 19,500, তার নিচে চলে যাবে এই পি, কোনো কিছু গুণ থাকলেই বেশ এগুলো ভাগ হয় জানোই। তাহলে এখানে তোমার আর সমান তাহলে কি আসতেছে, তুমি দেখো যে 1 প্লাস আর মানগুলা বসাই দিই আমরা, যে 19,500 পি সমান কত, এই যে এইটা 18,750, 18,750, আচ্ছা 18,750। সো এখন এটা যদি তুমি হিসেব করো, তাহলে এটাকে যদি তুমি 700 কত দিয়ে ভাগ যায়, 750 দিয়ে ভাগ যায়, 19,500 যদি 750 দিয়ে ভাগ দাও তাহলে মান আসবে 26। 18,750 কে যদি তুমি 750 দিয়ে ভাগ দাও মান আসবে হলো তোমার 25, বা আর সমান 1 যদি ওই পাশে যায় 26/25 যোগ হবে 1, হিসাব করলে মান আসবে আর সমান 25। লসাগু নিবা, তার মানে 25 দা 25 ভাগ করলে 1, একের সাথে 26 গুণ করলে হয় 26, বিয়োগ হইল 25 সাথে সরাসরি 1 গুণ করলে হয় 25, তার মানে আর সমান আসতেছে 1/25, ঠিক আছে এইটা। সো এটা আর এর মান, এটা আর এর মান, তাহলে আমরা জানি বের করতে হবে কি মুনাফা, তাহলে আমরা জানি মুনাফার যে সূত্রটা এটা লিখবো, আই সমান পি আর এন, পি কি আসল কত 18,750, আর কত 1/25, এন কত, এন হইল 3। এটা যদি তুমি এক হিসাব করো গুণ করতে পারো, কিভাবে ক্যালকুলেটর তোমাদের ইউজ করতে দেয় তাহলে এগুলো তার সমস্যা নাই। এটার সাথে 1 গুণ করা, এটা উপরের, কিন্তু উপরের গুলোর সাথে উপরের গুলা গুণ হয়, তাহলে 18,750 সাথে 1 গুণ করবা, তারপর এবং 3 গুণ করবা, যে মান আসবে তার এই যে 25 কি নিচে আছে না, এই 25 দিয়ে ভাগ করবা, কারণ এটা ভাগ চিহ্নের নিচে আছে, ভাগ করলে মান আসবে 2250 এত টাকা। আর যদি না বুঝো তাহলে এভাবে করতে পারো, 25কে 25 দা ভাগ করলে 1, এটারে 25 দা ভাগ করলে 750 হয় কাটাকাটি করলে। তো এটা হলো কিন্তু এই সূত্রে আমরা যে বসাইলাম মান বসাইলাম ওগুলো এখানে লিখাইতে পারি, যে যেখানে তোমার এই পি মানে কি মূলধন পি সমান 18,750
তো খ থেকেই পাইছি। তো টাকা লেখা দিবা। আর বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার আর সমান, এটা আমরা বের করলাম কত, 1/25। আর এই যে এন সময়, সময় সময় এন সমান 3 বছর। প্রশ্নে আছে যে সময়টা সরল মুনাফা, মুনাফা আই সমান নির্ণয়, মানে এটা আমরা নির্ণয় করবো আর কি। তাহলে আমরা নির্ণয় করলাম এই যে আই সমান পি আর এন দিয়ে, এই যে মান বের করে 2250। আবার 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 কি বের করব, মানে সি সমান, সি সমান, কারণ সি বের করতে হবে তোমার চক্রবৃদ্ধি মূলধন, সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর মান 18,750, 1 প্লাস আর এর মান 1/25, এরপরে এন, এন হলো 3। এটা ক্যালকুলেটার যদি করো এটা কিন্তু 18, ঠিক আছে 18, 18,750। এটা হিসাব করলে তোমার মান আসে উপরে 26, নিচে 25। এটা তো জানোই কিভাবে লসাগু করলে এইটা মানটা আসবে, উপরে হলো 3। তো পরবর্তীতে একবারে চাইলে করে দিতে পারো, একবারে করলাম না। 18,750 এটা ভাগ করলে মান আসবে 1.04, একের পরে দশমিক আছে একটা, এই যে চেন দিয়ে দিই, 1.04, এর পাওয়ার হলো 3। এটার সাথে এটা গুণ করলে মান আসবে 21,009.1.2 এত টাকা। আর এগুলার পরিচয়গুলো লিখে দেবে এখানে, যে সি দিয়া কি বোঝায়, পি দিয়া কি বোঝায়, তাহলে জাস্ট লিখে দেবে যে মূলধন পি সমান 18,750, তারপরে মুনাফার হার আর সমান 1/25, সময় এন সমান 3 বছর, চক্রবৃদ্ধি মূলধন সি সমান নির্ণয়, এটাই সাইটে লিখে দিবে। এখানে লিখবো যে যেখানে, ঠিক আছে, যেখানে দিয়ে এগুলো লিখে দিবা। মূল মূল জিনিসটা বের করতে দিচ্ছে কিন্তু তোমার কি মূল জিনিসটা বলছে যে পার্থক্য, আমরা পার্থক্য বের করি, পার্থক্য। অতএব ও সরি, আগে চক্রবৃদ্ধি মুনাফাটা তো বের করি নাই, আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবো আগে। চক্রবৃদ্ধি মূলধন বের করলাম সি, চক্রবৃদ্ধি মুনাফা বের করার যে নিয়ম, এটা হলো সি মাইনাস পি। সি এর মান কত পাইছি, 21,091.2, এটা হলো সি এর মান। আর পি হইল 18,750, 18,750। এটা থেকে এটা বিয়োগ দিলে তো টাকা, দেখো বিয়োগ দিলেই মান চলে আসবে, চক্রবৃদ্ধি মুনাফা মান আসবে 2341.2 এত টাকা। তো অতএব পার্থক্য, মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে। পার্থক্য নিয়মটা হলো চক্রবৃদ্ধি মুনাফা থেকে, তার মানে 2341.2, এটা থেকে বিয়োগ করতে হবে মুনাফাটা। মুনাফা হলো কত, 2250। তো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 91.2 এত টাকা। তো এটাই হলো কি আমাদের অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন বলছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা এত টাকা। তোমার কত বছরের, বছরটা দেওয়া নাই, ওই কত বছরটাই বের করতে হবে। এখানে শুধু মুনাফা দেওয়া আছে আর মুনাফার হার দেওয়া আছে, আর 500 টাকার মানে আসলটা দেওয়া আছে। তাহলে 7 নংটা সময়টা বের করতে বলছে। 7 নং যেগুলো দেওয়া আছে ওগুলো লিখি, দেওয়া আছে কি কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে 500 টাকা,
মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয়। এটা দেওয়া আছে 5%। পার্সেন্ট তুলার নিয়ম 100 দিয়ে ভাগ। আর কি দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে, মুনাফা আয় দিয়ে প্রকাশ করা হয়। মুনাফাটা দেওয়া আছে 250 টাকা। বের করতে বলছে সময় n সমান নির্ণয়। আমরা যে সূত্র জানি এটা লিখবো। আমরা জানি কি জানি? আই সমান PRN। পি কি? পি আসল, তাহলে হলো 500। আর কি? 5/100। এন কি? এনটাই আমরা বের করবো। এনটা রেখে দিলাম। আর এই পাশে আছে কি? আই আছে। আয়ের মানটা দেওয়া আছে কত? 250। তো এইভাবে না করে আমি তো একবার করে দিছি, তুমি অন্যভাবে করতে পারবা। দেখো এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থা আছে। এই পাশে ওই পাশে গেলে এটার সাথে গুণ হবে 250 ইন্টু এই 100। আর এই অংশটা গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে এটা আসবে 500 আসবে নিচে। এটাও কিন্তু উপরে আছে, তার মানে এই পাশে আসলে এটা নিচে যাবে। আর এই পাশে থাকবে শুধু এন। ঠিক আছে, সবগুলো আর ওই পাশে পাঠিয়ে দিছি। এন কাটাকাটি করবা। 5 যেমন 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, 500 কে 100 দিয়ে ভাগ করলে কত? 5। ঠিক আছে, এভাবে যদি হিসাবটা করো, 5 5 কত? 25। তার মানে 250 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে মান আসবে কিন্তু 10 বার যাবে 10। এই পাশে থাকবে কি? অতএব একটু সোজা গেলে কত? n সমান কত? 10 বছর। এইটাই বের করতে বলছিলাম, আমরা বের করলাম। জানতে চাইছিল যে কত বছর মুনাফা এত টাকা, তার মানে 10 বছরের মুনাফা। শেষ উত্তর 10 বছরের শেষ দিয়ে দিবা। দেখো কি বলছে? একটি 12% মুনাফায় 1344 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? তাহলে এটা ক্রয় মূল্যটা বের, মানে কত দিয়ে কিনছে জিনিসটা, এটাই আমাদেরকে বের করতে হবে। এটা দেখো, তাহলে ক্রয় মূল্যটা কত আমরা বের করব। খ নাম্বারটা, 7 খ। তার মানে যদি 100 টাকায় কিনে, তার মানে বিক্রয় করে কত দিয়া? আমরা 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে কি হয়েছে? 12% মুনাফা হয়েছে কিন্তু এখানে। তার মানে 12% মুনাফায় বিক্রয় মূল্য হবে 100 যোগ কিন্তু 12। তো এখানে লিখি, কাইটা লিখি 100 যোগ কিন্তু 12। তার মানে এত টাকা সমান হইল 112 টাকা আর কি। মানে যদি জিনিসটা 100 টাকায় কিনে, যেহেতু 12% মুনাফা, তার মানে জিনিসটা বিক্রয় হইল 112 টাকায়। কারণ মুনাফায় বিক্রি করে, বলছে একটি পণ্য 12% মুনাফায় এত টাকা বিক্রয় করা হলে, তার মানে যদি জিনিসটার মূল্য 100 টাকা হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে, তার মানে 12% মুনাফা বিক্রয় মূল্যটা কত হবে? 112 টাকা হবে। যেহেতু 12% 12 যোগ হবে 100 সাথে। এখন একটু এইটা আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য। এখন আমরা একটু উল্টে লিখবো যে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এইভাবে সাজিয়ে জিনিসটা আমরা বের করব। তাহলে দেখো, এখন 112 টাকা ক্রয় মূল্য হলে 112 টাকা, সরি ক্রয় মূল্য না, 112 টাকা হলে বিক্রয় মূল্য। 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা 1 টাকার জন্য বের করব, পরে প্রশ্নে উল্লেখিত টাকার জন্য। তার মানে 1 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য 100 ডিভাইডেড 112 এত টাকা। তারপরে যদি প্রশ্নের উল্লিখিত 1344 টাকা, 1344 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত হবে? এখানে যা আছে তাই, উপরে 1344 গুণ দিয়ে দিবা। তোমাদের ক্যালকুলেটর ইউজ করতেই দেয়, তাহলে কি করবা? এই 1344-এর সাথে 100 গুণ করবা ক্যালকুলেটরে, গুণ করে যে মান আসবে ওই মান 112 দিয়ে কি করবা? ভাগ দিবা, কারণ এটা ভাগের নিচে, ভাগ চিহ্নের নিচে আছে। মান আসবে 1200 টাকা। এটা হলো কি উত্তর। জাস্ট ক্রয় মূল্য 1200 টাকা, এটা লিখে দিবা। নাম্বারটা বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকা 3 বছরের মুনাফা 600 টাকা হবে। কত মুনাফায় মানে শতকরা বার্ষিক কত, মানে মুনাফার হার বের করতে বলছে। যেমন শতকরা বার্ষিক কত, তাহলে এই শতকরা বার্ষিক কত মুনাফা এটা যদি চাই, শতকরা বার্ষিক মানে কি? এটা মুনাফার হার, মুনাফার হারটা বের করতে হবে, মানে হারের মান বের করতে হবে। যে মানগুলা দেওয়া আছে ওগুলা লিখে হারের মানটা বের করবা। নাম্বারে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 2500 টাকার, এটা হলো আসল, পি সমান 2500 টাকা। আর সময় দেওয়া আছে, সময় এন সমান 3 বছর, মুনাফা আই সমান 600। এগুলা দেওয়া আছে। সো এখন বের করতে বলছে কি? মুনাফার হার, তার মানে মুনাফার হার আর সমান নির্ণয় করবো আমরা, নির্ণয় লিখে দিলাম। আমরা জানি আই সমান, সূত্র কি জানি? পি আর এন, আর এর মানটা বের করবো, মানে পি আর এন এই পাশে রাখলাম, আই ওই পাশে দিয়ে দিলাম, আর এইখানে রাখলাম, আই বাই কত হয়? পি আর রাখছি, পি এন ওই পাশে গেলে ভাগ নিচে চলে যাবে, মান বসাবো। আই 600, পি হইল 2500, এন হইল 3। জাস্ট হিসাব করবা, হিসাব করলে আর এর যে মানটা আসবে তা হবে 8%। কত আসবে? 8%। ক্যালকুলেটর দিয়ে করবো এগুলা, ঠিক আছে? 8% হয়, এর পার্সেন্ট যেহেতু, আর এখানে কিন্তু 100 আর এর মান, তার মানে 100 দিয়ে কিন্তু গুণ করতে হবে 100%। তাহলে হিসাবটা কিভাবে করবা? 100-র সাথে 600-কে গুণ দিবা, যে মান আসবো ওইটা দিয়ে এই নিচের অংশ দিয়ে কি করবো? ভাগ করবা, ঠিক আছে? মানে একটু তাও দেখাই দিই আমি, যে এই 600 আর 100 দিয়ে গুণ করে যা আসবে ওইটা উপরে লিখবা, 2500 আর 3 গুণ করে যা আসবে এটা নিচে লিখবা, ওই উপরের মান নিচের মান ক্যালকুলেটর করবা, ভাগ দিবা, দেখবা 8% আসবে। এটাই হলো কি? মুনাফার হার। ক নাম্বার 12% মুনাফায় 100 টাকা ব্যাংকে রাখলে 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? জাস্ট সূত্র বসাও হয়ে যাবে। 12% মুনাফা, এটা মুনাফার হার, মুনাফার হার, ওইটা মুনাফায়, তার মানে মুনাফার হার আর সমান 12%, মানে 12/100, 100 টাকা। এত মুনাফা 100 টাকা ব্যাংকে রাখলে, মানে এই যে এটা হলো আসল। ওইটা সরি, আসলে 1000 টাকা। 2 বছর, এটা হলো কি সময়, চক্রবৃদ্ধি মূলধন হলে চক্রবৃদ্ধি মূলধনটা লিখবো
চক্রবৃদ্ধি মূলধন আমরা প্রকাশ করি, চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় তোমার সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা হলো সূত্র। পরবর্তীতে মানগুলো বসাবা। পি হলো 1000, এক প্লাস আর আর এর মান হলো 12/100, আর এন এর মান হলো 2। জাস্ট হিসাব করবা, তাহলে 100 1000 লসাগু যায় হলো 100, 100 গুণ করলে হয় 100 প্লাস 100 দিয়ে 100 কে ভাগ করলে 1, 1 এর সাথে 12 গুণ করলে হয় 12 করে 2 1000, তার মানে 112/100 উপরে পাওয়ার 2। এটা ভাগ করবা, মান আসে এটা 1000, এটাকে এটাতে ভাগ দিলে মান আসে 1.12 এরপর স্কয়ার। এই পাওয়ার 2 মানে কি, এই 1.12 গুণ করতে হবে 2 বার, ঠিক আছে? মানে 2 বার 2টা গুণ, মানে 1.12 গুণ 1.12 মানে এইরকম 1.12 গুণ হলো 1.12 গুণ করলে মান আসে 2.24 2.24। তো এই 1000 সাথে আবার এটা গুণ দিলে মানটা চলে আসবে, সরি 1.12 গুণ করলে মান আসে হলো 1.2544। তার মানে এটার উপর স্কয়ার মানে 1.2544। আবার এই 1.2544 এর সাথে 1000 গুণ করলে মান আসবে, গুণ হইল 1000, মান আসবে 1254.4। এটাই হলো কি উত্তর 54.4। কি বের করলাম, সি এর মান এত টাকা, অতএব চক্রবৃদ্ধি মূলধন এত টাকা লিখে দিবা, তাই হয়ে যাবে। 1 নম্বরটা বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 জন, 1 বছর পর ওই জনসংখ্যা কত হবে। দেখো তাহলে বর্তমান জনসংখ্যা যেটা ওইটা হলো পি ধরতে হবে, বর্তমান জনসংখ্যা মানে ওইটা হলো মানে বর্তমান কত 30 লক্ষ, ওইটা হলো আসল পি। এটা কিন্তু আসল না আর কি, আমরা পি তো আসল ধরে নেই, কারণ এটাই বুঝতে হবে যে আসল। 30 লক্ষ কিভাবে লেখা, এইভাবে লিখবা, 3 দিয়ে 6টা শূন্য দিয়ে দিবা, একক দশক শতক হাজার লক্ষ 30 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 জন, তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে এখন চিন্তা করো কত হবে। জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান 1000-এ 30 জন মানে 1000-এর মধ্যে 30 এত জন। তাহলে এটা চিন্তা করো, তাহলে 3 বাই কত 100, 3/100। সো এটা দে 0.3। সময়টা দেওয়া আছে 1 বছর দেওয়া আছে, তার মানে সময় n সমান 1 বছর, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, যেটা আমরা দেখব যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। এক্ষেত্রে আমরা যে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা এটা প্রয়োগ করবো এখানে, তাহলে সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন না লিখে এইভাবে সূত্রটা লিখবো, পরে মানগুলো বসাবো। পি এর মান কত 30 লক্ষ,
1 2 3 4 5 6 প্লাস আর বের করলাম 0.03, n এর মান কত 2, n এর মান 1, 1 বছর। ছয়, একের সাথে এটা যোগ করলে হবে 1 0 3, পাওয়ার 1 না দিলেও হয়, এটার সাথে এটা গুণ করে দিলে মান হয় 3 0 9 4টা 0, এত জন। ঠিক আছে, এটাই লাস্ট লিখে দাও। 1 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে এতজন।